আমাদের আজকের গল্প আত্মজা, কলমে মিঠু রায় চক্রবর্তী। চৈত্র মাস শেষ হতে চলল, আর কিছুদিন বাদেই পয়লা বৈশাখ, নতুন এক বছরের সূচনা। চৈত্র মাসের প্রথম থেকেই এবার প্রচণ্ড গরম পড়েছে। প্রখর গ্রীষ্মের দাবদাহে বাইরে বের হওয়া দায় হয়ে পড়েছে। তবুও নিরুপায় মানুষজনকে শীতল গৃহকোণ ছেড়ে বাইরে বের হতে হয়েছে জীবন ধারণের প্রয়োজনে। যেমন আজ বের হয়েছে অনিক রূপসা। আজ প্রায় 7 বছর পর কলকাতায় ফিরল অনিক। এতদিন সে হায়দ্রাবাদেই ছিল। সেখানে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে রিজিওনাল ম্যানেজার পদে চাকরি পেয়ে কলকাতা থেকে পাকাপাকিভাবে হায়দ্রাবাদে চলে গিয়েছিল। তারপর থেকে আর কলকাতায় ফেরেনি। কলকাতায় যাদবপুরে নিজেদের ফ্ল্যাটে থাকেন তার বাবা মা। দীর্ঘ 5 বছর ধরে তাদের মা বাবা ও ছেলের মধ্যে তীব্র মনোমালিন্য চলছিল। তাই অনিকও এতদিন কলকাতায় বাবা মায়ের কাছে আসেনি, বা তারাও ছেলের কাছে হায়দ্রাবাদে যাননি। বছর 2 আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অনিকের মা দামিনী দেবী। একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে যায় তার। তাকে নার্সিংহোমে ভর্তি করে ছেলে অনিককে ফোন করেন সুরেশবাবু। মায়ের অসুস্থতার খবরে সবকিছু ছেড়ে দিয়ে তাড়াতাড়ি কলকাতায় আসে অনিক। তারপর এখানে কিছুদিন থেকে দামিনী দেবী একটু সুস্থ হতেই সোজা তাকে নিয়ে সে পাড়ি দেয় চেন্নাই। সেখানে গিয়ে পুনরায় তাকে ভালোভাবে চেক আপ করিয়ে বাবা মাকে সাথে নিয়ে হায়দ্রাবাদে নিজের বাংলোতে ফেরে। মায়ের অসুস্থতার কারণে বাবা মায়ের সঙ্গে ছেলের মনোমালিন্য ধীরে ধীরে কেটে যায়। পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়। বাবা মা ছেলের সম্পর্ক আবার আগের খাতেই বইতে থাকে। দামিনী দেবী ও সুরেশবাবুর পুত্রের সংসারে থেকেই যান। হঠাৎ এভাবে নিজেদের সংসারে শ্বশুর শাশুড়ির উড়ে এসে জুড়ে বসা একদমই মেনে নিতে পারে না অনিকের স্ত্রী রূপসা। মাস 2 কোনোভাবে কাটাবার পরই রূপসার প্রচণ্ড অস্বস্তি লাগতে আরম্ভ করে। শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকায় সে বন্দি পাখির মতো ছটফট করতে থাকে। ওনারা থাকার জন্য অনেকের নির্দেশ মতো বাড়িতে উইকেন্ডে বন্ধুদের জুড়িয়ে পার্টি, মদ্যপান, বন্ধুদের সঙ্গে বাইরে আউটিং সব বন্ধ হয়ে যায়। এজন্য অনেকের সঙ্গে রূপসার একটা চাপা দাম্পত্য কলহ আরম্ভ হয়ে যায়। এরপর কিছুদিন হায়দ্রাবাদে থেকে আবার কলকাতায় ফিরে আসেন দামিনী দেবী ও সুরেশবাবু। আবার 5 মাস পর অনেক বাবা মাকে তার কাছে নিয়ে আসে। এইভাবেই বাবা মা ছেলে আবার মনের কাছাকাছি চলে আসে। তাই এই বছর মায়ের আবদারে দিন 15 ছুটি নিয়ে কলকাতায় এসেছে অনিক। সাথে অবশ্য রূপসাও আছে। প্রথম রূপসাকে একটুও পছন্দ না করলেও ছেলের জন্য এখন রূপসাকে মেনে নিয়েছেন দামিনী দেবী ও সুরেশবাবু। আজ এই গরমে রূপসার তালে তাল মিলিয়ে অনেককেও বের হতে হয়েছে শপিংয়ে। ফোন করে রূপসা তার বান্ধবী তথা মামার মেয়ে অদিতি ও জিজু আবিরদাকে ডেকেছে। অদিতির সঙ্গে গড়িয়াহাটে নিউ মার্কেটে ঘুরে ঘুরে কিছু শপিং করে বাইরে লাঞ্চ সেরে ফিরবে তারা। অনিচ্ছা সত্ত্বেও রূপসাকে পাশে বসিয়ে বাড়ির গাড়িটা নিয়ে গড়িয়ার উদ্দেশ্যে বের হয় অনিক। সেখানকার একটা শপিং মলে ঢুকে প্রায় ঘন্টা 4 ধরে চলে রূপসার শপিং। পাশে মেকি হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে। এদিকে শপিং মলটা শীতাতপ নিয়ন্ত্রিত হলেও লাগাম ছাড়া ভিড়ে অনেকের গলদঘর্ম অবস্থা। অবশ্য রূপসার কোনো হেলদোল নেই। সে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্র পছন্দ করে চলেছে এবং বারবার ট্রায়াল রুমে ঢুকছে, বের হচ্ছে। আবার মাঝে মাঝে পাশে দাঁড়ানো আবিরদার গায়ে ঢলে পড়ছে। হাসির দমকে রূপসার সারা শরীর দুলে দুলে উঠছে। আর সেদিকে আবির ছাড়াও মলে উপস্থিত অনেকেই তাকিয়ে আছে। আজ রূপসা পরে এসেছে স্লিভলেস হলুদ রঙের শর্ট টপ ও ফেডেড ব্লু জিন্স। এই ড্রেস পরা নিয়ে তৈরি হওয়ার সময় তার সঙ্গে এক দফা ঝগড়া হয়ে গেছে রূপসার। সে বলেছিল, রূপসা, এই স্লিভলেস শর্ট টপটা না পরে একটা হালকা রঙের কুর্তি পরে নিলে পারতে। এই ড্রেসটায় তোমাকে একটু দৃষ্টিকটু লাগছে। হাজার হোক এটা তোমার শ্বশুর বাড়ি, তো বাড়িতে বাবা মা আছে। এই কথাটা শুনেই ফোঁস করে উঠেছিল রূপসা। চিৎকার করে বলেছিল, শ্বশুরবাড়ি বলে কি আমি আমার স্বাধীনতা বিসর্জন দেব? ঠিক কি বলতে চাইছো তুমি অনিক? আমি তো বাড়িতে বাইরে এরকম পোশাকেই স্বচ্ছন্দ, আর তুমিও তো কখনো আমার পোশাক নিয়ে আপত্তি করনি। তাহলে আজ হঠাৎ এ কথা কেন? আগে তো এই পোশাকেই আমাকে তোমার ভালো লাগতো।
নাকি এখন আর আমাকে ভালো লাগছে না? রূপসার কথাগুলো শুনে সে চুপ করে গিয়েছিল। ইদানিং সব ব্যাপারেই রূপসার সন্দেহ। এখন রূপসার সঙ্গে কথা বলা মানেই একটা বড়সড় ঝগড়া আরম্ভ হয়ে যাবে, আর সেটা সে কোনোভাবেই চায় না। বাড়িতে তার মা বাবা জানে তারা দুজনে সুখী দম্পতি, তাই যতদিন কলকাতায় বাবা মায়ের কাছে আছে ততদিন একটু ভালোভাবে কাটাতে চাইছে অনেক। তারপর হায়দ্রাবাদে ফিরে গিয়ে তো আবার আরম্ভ হবে তার আর রূপসার তুতু ম্যামে ঝগড়া। আজকাল ভীষণ ক্লান্ত লাগে অনেকের, নিজেকে যেন সার্কাসের ক্লাউন মনে হয়। রূপসা আর সে এখন দুজনেই দুজনকে ঠিকঠাক চিনতে পারে না। কেউ কারোর কথা শোনা তো দূরের কথা, এখন নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসাটা উধাও হয়ে গেছে। কিন্তু তবু সমাজের কাছে, সোসাইটির কাছে, বন্ধু বান্ধবের কাছে, এমনকি দুবাড়ির বাবা মায়ের কাছে তারা আদর্শ দম্পতি। সুখী দম্পতির অভিনয়টা এখন দুজনে ভালোই রপ্ত করে নিয়েছে। আজ যেমন সে একজন আদর্শ স্বামী হয়ে দীর্ঘ 4 ঘন্টা ধরে পাহাড় প্রমাণ কাপড়ের দুটো ব্যাগ হাতে ধরে রূপসার পিছনে পিছনে ঘুরে চলেছে। শপিং শেষ হওয়ার পর 4 জনে গিয়ে ঢোকে 16 আনা বাঙালিয়ানা নামক রেস্টুরেন্টে। এখানে অবশ্য আগের থেকে তাদের টেবিল বুক করাই ছিল। শীতাতাপ নিয়ন্ত্রিত এই ছিমছাম রেস্টুরেন্টে বসে একটু আরাম অনুভব করে অনেক। এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোমরে প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়ে গেছে তার, কিন্তু শরীরের যন্ত্রণা মুখে প্রকাশ করার উপায় নেই, কারণ সামনে বসে তার শ্যালিকা অদিতি তার সাথে সমানে ইয়ার্কি করে চলেছে। তাই তাকেও হাসি মুখে অদিতির সব কথার উত্তর দিতে হচ্ছে। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর খাবার আসে তাদের টেবিলে। খাঁটি বাঙালি খাবার দেখে এবং তার গন্ধ শুকেই জিভে জল চলে আসে অনেকের। রূপসার অবশ্য ইচ্ছে ছিল না এসব বাঙালি শুক্তো, পাবদা মাছের ঝাল, কচি পাঁঠার ঝোল, আমের চাটনি এসব খাওয়ার, কিন্তু এই রেস্টুরেন্টটা আমিরদাই ঠিক করেছে। টেবিল বুক করেছে বলে সেও আর মুখে কিছু বলেনি, সমানে ভালো লাগার অভিনয় করে চলেছে। খেতে খেতে অনেক ভাবে, সত্যি আমরা এখন পরস্পরের সঙ্গে শুধু অভিনয় করে চলেছি। নিজেদের খারাপ লাগাগুলোকে ভিতরে চেপে রেখে নির্লজ্জভাবে অপরের চোখে ভালো হওয়ার নাটক করে চলেছি। এখন যেমন রূপসার অভিনয় দেখে ভীষণ হাসি পাচ্ছে তার। বাঙালি মেয়ে, কিন্তু বাড়িতে কোনো বাঙালি পদ রান্না করতে দেয় না রূপসা। তাদের নেপালি রাঁধুনি রূপসার নির্দেশ মতোই রান্না করে। মাছ রূপসার একদম পছন্দ নয়, রূপসা মাছের কাঁটা বাছতে পারে না, তাই তাদের বাড়িতে মাছ ঢোকে না। অথচ আজ রেস্টুরেন্টে রূপসা পাবদা মাছের ঝাল খাচ্ছে। ও আবিরদাকে বারবার বলছে, তোমার পছন্দ আছে আবিরদা, রেস্টুরেন্টটা ভীষণ ভালো, আর খাবারগুলো তো লাজবাব, পাবদা মাছের ঝাল তো আমার ফেভারিট ডিশ। আর নিতে পারে না অনেক, এবার বেশ শব্দ করেই হেসে ফেলে। অনেকের হাসি মুখের দিকে কটমট করে তাকিয়ে থাকে রূপসা। দুপুরে ভুরিভোজের পর আবির অদিতিকে বাই বলে গাড়িতে উঠে নিজেদের ফ্ল্যাটের রাস্তা ধরে অনেক। রূপসা কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে চোখ বুজে সিটে মাথা হেলিয়ে রেখেছে। নিঃশব্দে ড্রাইভ করছে অনেক। হঠাৎ দীর্ঘ এক যানজটে পড়ে তারা। কলকাতা শহরের ব্যস্ত রাজপথ দিয়ে একটি নামী রাজনৈতিক দলের প্রকাণ্ড মিছিল বের হয়েছে। রাজপথ যেন জনসমুদ্রে ভাসছে, আর এই মিছিলকে রাস্তা দিতে গিয়ে রাস্তায় পুরো ট্রাফিক জ্যাম লেগে গেছে। অনেকের গাড়ি আটকে গেছে এই ট্রাফিক জ্যামে, তাদের সামনেও পিছনে গাড়ির সুদীর্ঘ লাইন পড়ে গেছে। এই ট্রাফিক জ্যাম দেখে সে খুব বিরক্ত হয়, মুখ দিয়ে অশ্রাব্য গালিগালাজ বের হয়। শালা, কলকাতা নাকি লন্ডন হবে, আগে কলকাতা থেকে এই ট্রাফিক জ্যামটা তো হাঁটা এবং মিছিল বন্ধ কর, তারপর লন্ডনের সঙ্গে তুলনা করিস। অসহিষ্ণু হয়ে ওঠে রূপসাও। গাড়িতে এসি চলছে ঠিকই, কিন্তু দীর্ঘক্ষণ এরকম বসে থাকতে কেমন যেন দমবন্ধ লাগছে তার। গাড়ির সামনের কাজটা নামিয়ে মুখ বাড়িয়ে নিজেদের গাড়ির সামনের এবং পিছনের গাড়ির লাইনটা দেখে তারপর নিজেদের অবস্থানটা বুঝে আবার শান্তভাবে গাড়ির ভিতরে নিজের মাথাটাকে ঢুকিয়ে নেয়। তারপর সিটের উপরে মাথাটাকে রেখে পরম নিশ্চিন্তে ফেসবুক খোলে। তার এরকম নিষ্ক্রিয় ভাব দেখে অনেক রেগে গিয়ে বলে, দুপুরের ভাত ঘুমটা এখানেই সারবে নাকি? কিন্তু রূপসার কাছ থেকে কোনো উত্তর আসে না। গাড়ি স্টার্ট বন্ধ করে ড্রাইভিং সিট থেকে বিরক্তিতে নেমে আসে অনেক। সামনের পানবিড়ি সিগারেটের দোকান থেকে একটা সিগারেট কিনে জ্বালায়। বাইরে প্রচণ্ড গরম,
এসির থেকে বাইরে বেরিয়ে দরদর করে ঘামছে সে। একটু দূরে একটা স্কুলের গেট দেখা যাচ্ছে, সারদামণি মডার্ন পাবলিক স্কুল। স্কুলের সামনে প্রকাণ্ড একটা অশ্বত্থ গাছের ছায়ায় অনেক লোক অপেক্ষা করছে। অনেকেই গাছের নিচে সিমেন্টের বেদিতে বসে আছে। সিগারেটটা নিভিয়ে সে ওই গাছের ছায়ার দিকে হাঁটা দেয়। কিছুটা সামনের দিকে গিয়ে হঠাৎ করেই থমকে দাঁড়ায়। ঝুমা, ঝুমা এখানে কি করছে? ভালো করে দেখার জন্য একটু সামনে এগিয়ে যায় সে। হ্যাঁ, ঠিক ঝুমা। হালকা আকাশি রঙের সালোয়ার ঝুমাকে খুব মিষ্টি লাগছে। সেই একই রকম আছে মেয়েটা, ফর্সা, পাতলা, ছিপছিপে। তবে চুলটা এখন একটু কেটেছে মনে হয়। চুলের বিনুনিটা কোমরের অনেক আগেই শেষ হয়েছে। বিগত 7 বছরে ঝুমার চেহারার সে ধরনের কোনো পরিবর্তন হয়নি, শুধু এই চুলটা ছাড়া। আগে ঝুমার কোমর ছাপানো চুল ছিল, তখন সে মাঝে মাঝে মুগ্ধ হয়ে ঝুমার চুলটাই দেখত। মাঝে মাঝে ঝুমার চুলে নাক ডুবিয়ে চুলের মিষ্টি গন্ধটা অনুভব করত। আনমনে একটা দীর্ঘশ্বাস উঠে আসে অনেকের বুকের গভীর থেকে। ঝুমার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেক দেখতে পায় স্কুলের গেটটা খুলছে। একদল কচিকাঁচা গেট ঠেলে বাইরে বের হচ্ছে। অভিভাবকরা সব বাচ্চাদের গেট থেকে নিয়ে যাচ্ছে। জায়গাটা হঠাৎ ভিড়ে ভরে উঠেছে। সেই ভিড়ে সে ঝুমাকে হারিয়ে ফেলে। ঝুমাকে খোঁজার জন্য সে ওই ভিড়ের দিকে অনেকটা এগিয়ে যায়। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর দেখতে পায় ঝুমা একটা বছর 6-এর বাচ্চা মেয়ের হাত ধরে অশ্বত্থ গাছের ছায়ার তলায় গিয়ে দাঁড়িয়েছে। মেয়েটার বইয়ের ভারী ব্যাগটা নিজের পিঠে নিয়ে নিয়েছে আর মেয়েটার হাত ধরে আছে। ওদিকে বাচ্চা মেয়েটা হেসে হেসে হাত নেড়ে নেড়ে ঝুমাকে কি যেন বলছে। ফর্সা গোলগাল মেয়েটার চুলটা দুদিক দিক করে বাঁধা, গোলাপি ঠোঁট নেড়ে সে অনর্গল কিছু বলে চলেছে। গরমে প্রচুর ঘামছে মেয়েটা। মাঝে একবার ঝুমা হাতের রুমাল নিয়ে মেয়েটার মুখের ঘাম মুছিয়ে দিল। তারপর মেয়ের হাত ধরে কাছে দাঁড়ানো একটা অটো ড্রাইভারের সঙ্গে কথা বলতে লাগলো। সেখান থেকে নিরাশ হয়ে মেয়েটার হাত ধরে রাস্তার ফুটপাতে অনেকের বিপরীত দিকে হাঁটতে লাগলো ঝুমা, হয়তো খালি একটা অটো পাওয়ার অপেক্ষায়। ঝুমাকে ওর সঙ্গের মেয়েটিকে দেখে অনেকের দুনিয়াটা যেমন থমকে গেছে। ওর চোখের সামনে সারা পৃথিবী দুলছে আর ও পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ রাস্তায় এভাবে দাঁড়িয়ে ঝুমাকে পর্যবেক্ষণ করছিল অনেক। তার চিন্তার জাল ছিঁড়ে গাড়িগুলোর প্রবল হর্নের শব্দে। সব গাড়িগুলো একসঙ্গে স্টার্ট দিয়েছে। গাড়ির শব্দ, হর্নের শব্দ, সাথে নিজেদের পকেটের ফোনের শব্দ, সব নিয়ে বিধ্বস্ত অনেক। তবুও শেষ চেষ্টা করলো ঝুমাকে শেষবারের মতো দেখার জন্য, কিন্তু আর দেখতে পেল না। হঠাৎ একটা লোক তাকে ধাক্কা দিয়ে বলে, ও দাদা, কোন জগতে আছেন? বৌদি তো কখন থেকে ডাকছে আপনাকে। চকিতে নিজের গাড়ির দিকে তাকিয়ে অবস্থাটা বোঝার চেষ্টা করে অনেক। সাথে সাথে দেখতে পায় ট্রাফিক জ্যাম কেটে যাচ্ছে। সব গাড়িগুলো আবার সচল হয়েছে এবং তার গাড়ির জানলা থেকে মুখ বাড়িয়ে রূপসা প্রাণপণে তাকে ডাকছে। সে দৌড়ে নিজের গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে বসে। পিছনের গাড়িগুলো থেকে তখন প্রবল কটূক্তি আরম্ভ হয়ে গেছে। কি করছিলেন কি মশাই? আপনার জ্ঞানবোধ কবে হবে? ট্রাফিকের মাঝে গাড়ি দাঁড় করিয়ে ঘুরতে বেরিয়েছিলেন নাকি? চুপচাপ গাড়িতে উঠে স্টার্ট দিয়ে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাতে থাকে অনেক। আর চোখে রূপসার দিকে তাকিয়ে দেখে রূপসার ভ্রুটা কুঁচকে আছে। কিছুক্ষণ পর জ্যাম কাটিয়ে তাদের গাড়িটা মসৃণ রাজপথে এগিয়ে চলে। এতক্ষণ পর রূপসা কথা বলে, অনেক, আর ইউ ম্যাড? এরকম ভ্যাপসা গরমে গাড়ির এসি থেকে বাইরে বেরিয়ে রোদে কি করছিলে? রূপসার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না অনেক। এক মনে শুধু সে ভেবে চলে ঝুমার কথা, সাথে ওই ছোট্ট বাচ্চা মেয়েটার কথা। রাত্রে ঘুম আসে না অনেকের। পাশে শুয়ে রূপসা গভীর ঘুমে মগ্ন। চুপচাপ বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে বসে। ব্যালকনিতে বসে বসে একটার পর একটা সিগারেট ধরিয়ে যায়। মনে মনে শুধু প্রশ্ন চলে, ঝুমার কি বিয়ে হয়েছে? মাথায় সিঁদুর পড়েছিল কি? আর ঝুমার সাথে থাকা ওই বাচ্চা মেয়েটাকে ও কি? শুধু প্রশ্নের পর প্রশ্ন উঠে আসে, কিন্তু কোনো সঠিক উত্তর পায় না। চিন্তায় চিন্তায় মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে পড়ে। ক্লান্ত বিধ্বস্তভাবে নিদ্রাহীন রাত্রি কাটে। ধীরে ধীরে সকাল হচ্ছে। প্রভাত সূর্যের রক্তিম আলো চোখে লাগাতেই হালকা ঘুমের ঘোরটা কেটে যায় অনেকের। কাল রাত্রে ব্যালকনিতেই
ইজি চেয়ারে আধশোয়া হয়ে ভোররাত্রে সে একটু ঘুমিয়ে পড়েছিল। এজন্য সকাল থেকেই ভীষণ মাথাটা ধরে আছে তার। বাথরুম থেকে মুখে চোখে মাথায় জল ছিটিয়ে কিচেনে গিয়ে এক কাপ লিকার চা বানাতে চায়। এত সকালে তাকে কিচেনে দেখেই দামিনী দেবী প্রশ্ন করেন, কী রে বাবু, আজ এত সকাল সকাল উঠে পড়লি যে? অনেক মলিন হাসে, মা তোমার জন্য চা করছি, আজ দুজন একসঙ্গে চা খাবো। 2 কাপ চা নিয়ে ডাইনিং টেবিলে মা ছেলে মুখোমুখি বসে। এই মুহূর্তে ছেলেকে একা পেয়ে দামিনী দেবী বলেন, বাবু, অনেক দিন ধরেই তোকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু সংকোচের বশে করতে পারছি না। হ্যাঁ মা, বলো, কি বলবে? আমার কাছে তোমার সংকোচ কি? দেখ বাবু, তুই তো জানিস আমার শরীরের অবস্থা ভালো নয়। কবে ভগবানের ডাক আসে কে জানে। এখন তোর বাবার আর আমার জীবন খুবই নিঃসঙ্গই কাটে। একমাত্র ছেলে, তুইও হায়দ্রাবাদে থাকিস, তোকে ছাড়া জীবন যেন কাটতে চায় না বাবা। মা, এবার তুমিও বাবার কলকাতার পাট চুকিয়ে আমার সঙ্গে পার্মানেন্টভাবে হায়দ্রাবাদ চলো। ওখানে তো আমার অত বড় বাংলো আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে তোমাদের আর একাও লাগবে না, আমরা সবাই একসাথে থাকবো, আমিও চিন্তামুক্ত থাকবো। হায়দ্রাবাদে তোমার বাংলোতে তো আমরা একাই থাকি বাবু। তুমি সারাদিন অফিসে পড়ে থাকো, বাড়ি ফেরো সেই রাত্রি 9টা-10টা নাগাদ। আর তোমার বউ সারাদিন তার ঘরে ফোন আলাপেই ব্যস্ত থাকে। আমাদের সঙ্গে কথা বলার, সময় কাটানোর না তোমার না তোমার স্ত্রী কারোর সময় নেই। আমরা বুড়ো বুড়ি সেই একাই তো বাবা। অনেক বুঝতে পারে তার মা ভীষণ রেগে গেছে। রেগে গেলেই মা তুই থেকে সোজা তুমিতে চলে যায়। সে হেসে বলে, তুমি কি বলতে চাইছো সোজাসুজি বলো তো মা। দামিনী দেবী গলাটা একটু পরিষ্কার করে বলেন, আমি একটা ছোট্ট নাতি বা নাতনি চাইছি বাবা, আর কিছু নয়। আমরা তো সন্তানের মুখ দেখতে চাই, তাকে একটু কোলে নিতে চাই বাবা। তোদের বিয়ে তো প্রায় 7 বছর হয়ে গেছে, এবার একটা সন্তানের দায়িত্ব নে না বাবা। আমরা 2 বুড়ো বুড়ির নিস্তরঙ্গ জীবনে একটু খুশির ছোঁয়া আসুক। মায়ের কথাটা শুনেই মুখের হাসিটা দপ করে নিভে যায় অনিকের। মা সম্পূর্ণ নিজের অজান্তেই তার ব্যথার জায়গাটা খুঁচিয়ে দিয়েছে। মা তো আর জানে না কি দুঃসহ ব্যথা সে বুকে চেপে রেখেছে। তবুও হাসি মুখে পরিস্থিতি ম্যানেজ করে, আচ্ছা মা, সে দেখা যাবে, এখন তুমি চাটা খাও তো, আমি দেখি রূপসা উঠেছে কিনা। চায়ের কাপ হাতে সে হঠাৎ করে মায়ের কাছ থেকে উঠে গিয়ে শোবার ঘরে ঢুকে যায়। আসল কথা এক প্রকার মায়ের হাত থেকে পালিয়ে বাঁচে। বেডরুমে রূপসা একইভাবেই গভীর ঘুমে মগ্ন। আজকাল রূপসাকে দেখলে তার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। চুপচাপ রূপসার অসভ্যতামিকে সহ্য করে চলে। আবার ব্যালকনির চেয়ারে বসে সে ভাবনার অতলে ডুব দেয়। একটা ছোট্ট বাচ্চা, নিজের একটা সন্তান, সে ভীষণভাবেই চায়। আসলে অনেক দিন ধরেই চাইছে। কর্পোরেট জগতে চাকরি করতে করতে আজ সে ভীষণ ক্লান্ত। লাইফস্টাইলও ভীষণ বোরিং লাগতে আরম্ভ করেছে। সকালে দুটো নাকে মুখে গুজে ব্রেকফাস্ট করে অফিসে দৌড়ানো, সেখানে সারাদিন মিটিং, আলোচনা, ফাইল, প্রজেক্ট, সব শেষ হতে হতে রাত্রি 8টা-9টা বেজে যায়। তারপর কর্পোরেট চাকরির প্রতিযোগিতার ইঁদুর দৌড়, বসের চোখে বেস্ট এমপ্লয়ি হওয়ার প্রচেষ্টা, সকলকে ডিঙিয়ে প্রতিযোগিতার সামনের সারিতে টিকে থাকা। এজন্য হাড় ভাঙা কাঠুনেই খাটতে হয় তাকে। তবেই মাসের শেষে মোটা অঙ্কের স্যালারি ব্যাংকে জমা পড়ে। তারপর ক্লান্ত হয়ে বাড়িতে এসে ড্রিঙ্কস নিয়ে বসা, উইকেন্ড অফিস পার্টি, ক্লাবে পার্টি বা বন্ধুদের বাড়িতে পার্টি, আর তাতে ঢালা ও মদ্যপান তো আছেই। পার্টিতে গিয়ে মদ্যপান করে বেহেড মাতাল হয়ে কোনো মতে মাঝরাতে নিজের বাংলোতে ফিরে শুয়ে পড়ে। পরের দিন আবার একই রুটিন, সেই ইঁদুর দৌড় আরম্ভ। এসব করে করে সে ভীষণ ক্লান্ত। তার এই অত্যাধুনিক জীবনে তার যোগ্য সহধর্মিণী রূপসা, ফর্সা, লম্বা, মেধহীন, হিলহিলের শরীরে রূপসা যে কোনো পুরুষের রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম। রূপসার খুব পছন্দ এরকম আরামদায়ক রঙিন জীবন। সে সারাদিন ব্যস্ত রোজগারের চিন্তায়, ওদিকে রূপসা সারাদিন ব্যস্ত তার লাইফস্টাইলে। ক্লাব, বন্ধু বান্ধবীদের কিটি পার্টি, শপিং, সব কিছুতেই সে মধ্যমণি। একসময় অনেক এইরকম ফার্স্ট জীবন চেয়েছিল, পরে পরে সে সব কিছু হাসিল করে। মাঝের কয়েকটা বছর প্রবল স্রোতের টানে সে লাগামহীন উদ্দাম জীবনযাপন করেছে। তবে আজকাল আর এসব ভালো লাগে না।
ক্লান্ত শরীরে ঘরে ফিরে সে ভীষণভাবে অনুভব করতে থাকে একটা সুখী পারিবারিক জীবনের, মা বাবা স্ত্রী সন্তান পরিবৃত একটা সাজানো সংসারের, যেখানে থাকবে এক টুকরো সুখ, অনেক ভালোবাসা ও অপার মানসিক প্রশান্তি। রূপসাকে কথাটা বলতেই ভীষণ শ্লেষের হাসি হেসেছিল সে। কি ব্যাপার, অনেক বসুর আজ হলোটা কি? মিস্টার বসু আজ সুখী পারিবারিক জীবন চাইছে, মা বাবা স্ত্রী সন্তান চাইছে। মিস্টার বসুর মনের ভেতর তার মধ্যবিত্ত মেন্টালিটি মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সরি বস, তোমার মা বাবার সঙ্গে আমি কিন্তু কোনো দূরত্ব সৃষ্টি করিনি। কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে থাকার সিদ্ধান্তটা তোমার ছিল। হ্যাঁ, এটা ঠিক, ওনারা আমাকে পছন্দ করেন না, কিন্তু তুমি তোমার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করেছো অনেক, তাদের সাথে তুমি সম্পর্ক রাখোনি। তোমাদের এই টিপিক্যাল ফ্যামিলি ড্রামাতে বৌমাকে ভিলেন বানানোটা বন্ধ করো। আর স্ত্রী, আমি রূপসা বসু, সোসাইটিতে অনেক বসু স্ত্রী হয়ে সবসময় তো তোমাকে সঙ্গ দিচ্ছি ডার্লিং। অফিস, ক্লাব, পার্টি সর্বত্র সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ, তা তো তুমি জানোই। আর এজন্য আগে তোমার গর্বে বুক ফুলে উঠত, তা এখন কি হয়েছে অনেক? আমি কি তোমাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারছি না? এখন আর আমাকে পছন্দ হচ্ছে না বুঝি? নাকি তুমি টিপিক্যাল একজন বাঙালি বউ চাও, যে সব সময় তোমাকে পতিদেবতা জ্ঞানে সেবা করবে? আমাদের দুজনের সুস্থ সুন্দর পারিবারিক জীবন নয় কি অনেক? তুমি কি আমাকে নিয়ে সুখী নাও? রূপসার প্রশ্নের তীরগুলো সরাসরি এসে আঘাত করছিল অনেককে, কিন্তু অনেক তাকে কিছুতেই বোঝাতে পারছিল না নিজের মনের দ্বন্দ্বটা। তবুও একদিন কোমল গলায় বলেছিল, রূপসা, এরপর আমি একটা সন্তান চাই। আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো, আমি ভেবেছি এবার আমরা বাবা মা হব। আমাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠবে এক দেব শিশুর আগমনে। এটা কি তুমি একাই ডিসাইড করে নিয়েছো অনেক? না না, তা কেন? একা একা কি বাচ্চা হওয়া যায় না? হওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় পাগলি। তুমি বাচ্চার মা হবে আর আমি হব বাবা, তাই এই সিদ্ধান্তটা আমাদের দুজনকেই নিতে হবে। আমি এখন বাচ্চা নেওয়ার জন্য মানসিক প্রস্তুত নই অনেক। আমার পক্ষে বাচ্চার মা হওয়া সম্ভব নয়। কি বলছো তা ভেবে বলছো রূপসা? কেন মা হওয়া সম্ভব নয়? সব মেয়েই তো মা হতে চায়, আর আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে কাঙ্ক্ষিত একজন সন্তান আনা সম্ভব নয় কেন? কারণ আমি মা হতে চাই না। মা হতে গেলে আমার শারীরিক পরিবর্তন ঘটবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সর্বোপরি আমি বাচ্চা মানুষ করতে পারবো না। সারাক্ষণ কাঁদবে, পায়খানা পেচ্ছাপ করবে, আমি সামলাতে পারবো না। আমার বাচ্চা চাই না। এই তো আমরা দুজনে বেশ ভালো আছি, বিন্দাস আছি, কি দরকার মাঝে আরও কাউকে আনার? অনেককে কথাগুলো বলে দিয়ে বাইরে বেরিয়ে যায় রূপসা। বান্ধবীদের সঙ্গে শপিং করে, সিনেমা দেখে, ডিনার করে অনেক রাত্রে ফেরে। সারা সন্ধে ঘরের মধ্যে গুম হয়ে বসে থাকে অনেক। রাত্রে আবার রূপসাকে বোঝায়, সারাদিনের পর বাড়িতে ফিরে এসে আমার খুব ফাঁকা লাগে রূপসা। একটা ছোট্ট সন্তান থাকলে সারা বাড়ি ভরে থাকবে দেখব। বাচ্চার হাসি, আধো আধো কথা, গান, এগুলো সব ক্লান্তি উধাও করে দেবে। তখন তোমারও ভালো লাগবে রূপু। আর এতদিন এত খাটাখাটনি করে আমি এত টাকা রোজগার করছি কিসের জন্য? ভবিষ্যতে যদি কেউ উত্তরাধিকারী না থাকে, আমাদের একটা তো সন্তান চাই, তাই না রূপু? কথাটা প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। এ কথা বলে রূপসাকে ভালোবেসে গভীরভাবে বুকে জড়িয়ে ধরতে যায় অনেক। এক ঝটকায় তাকে দূরে ঠেলে দিয়ে উঠে দাঁড়ায় রূপসা। কি ব্যাপার বলো তো অনেক? সবসময় বাচ্চা বাচ্চা করে পাগল হয়ে উঠেছে যে? কে ঢোকাচ্ছে এই কথাগুলো তোমার মাথায়? তোমার মা? শুনে রাখো, ওই মহিলার কোনো কথা, তোমার কোনো কথা আমি শুনবো না। এই বয়সে মা হয়ে পায়ে বেরিয়ে পড়তে চাই না আমি। আমার এখন প্রজাপতির মতো উড়ে বেড়াবার সময়। আমি জীবনটাকে উপভোগ করতে চাই। আদর্শ স্ত্রী, মমতাময়ী মা, এসব ন্যাকা ন্যাকা জিনিস আমাকে দিয়ে হবে না, তোমাকে স্পষ্ট করে বলে দিলাম। বিছানা থেকে টান মেরে বালিশটা মেঝেতে ফেলে দিয়ে অনেককে বলে, যাও পাশের রুমে গিয়ে শুয়ে পড়ো। এখন থেকে এটা আমার একার বেডরুম। আমার অনুমতি ছাড়া আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করবে না। রূপসার আচরণে প্রচণ্ড রেগে তাকে একটা চড় মারতে চায় অনেক, কিন্তু তার আগে রূপসা তার হাতটা ধরে নেয়। হিসিসে গলায় বলে, এই ভুল করো না অনেক।
আমি তোমার প্রথম স্ত্রী নই যে চুপচাপ সব কিছু মেনে নেবে। আর যদি আমার গায়ে তোমার একটা হাত পড়ে, তাহলে তুমি জানো না আমি কি করতে পারি। প্রয়োজন হলে আমি পুলিশ স্টেশনে যাব, তোমার নামে কমপ্লেন করব, এই সোসাইটিতে তোমার সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দেব। তাই এই ভুল তুমি করো না। এখন যাও এখান থেকে। গুড নাইট। তারপর থেকে রূপসার সঙ্গে সম্পর্কটা একদম তলানিতে ঠেকে গেছে তার। রূপসা তার কোনো কথাও শোনে না, নিজের মন মর্জি মতো চলাফেরা করে। মাসের শেষে নিজের প্রয়োজনীয় টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব বুঝে নেয়। অনেকেও আর রূপসাকে বিশেষ কিছু বলে না। রূপসার আচার আচরণ, উদ্ধত স্বভাব সব কিছুকে আজকাল ঘৃণা করতে আরম্ভ করেছে সে। আজ সে বুঝতে পারে রূপসার মতো মেয়ে সব কিছু করতে পারে, তবুও মন মানতে চায় না। এত অপমানের পরেও রূপসাকে সে আবার বোঝাতে গিয়েছিল। শোনো রূপসা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমাদের একটা বাচ্চা হোক, তারপর আর তোমাকে আমি কিছু বলবো না। আমি যদি তুমি এরকম অবুঝের মতো আচরণ করো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। তার কথা শুনে হো হো করে হেসেছিল রূপসা। তুমি আমাকে ঠিক কি ভাবো অনেক? বোকা হাদা নাকি অবুঝ? আমি এই ধরনের নই, আর তোমার আগে স্ত্রীর মতো সহজ সরল নই যে ডিভোর্স চাইলেই ডিভোর্স দিয়ে দেব। আমি কখনোই তোমাকে ডিভোর্স দেব না অনেক, আর কোনো অবস্থাতেই তোমাকে ছেড়ে যাব না। তুমি যা পারো করে নাও। এরপর থেকে রূপসা অনেক দুজনে সংসার খেলছে। বাড়ির কাজের লোকের কাছে, সোসাইটির কাছে তারা দুজনে আদর্শ দম্পতি। তবে তাদের নিজেদের মধ্যে এক সমুদ্রের ব্যবধান। হায়দ্রাবাদে তাদের বিলাসবহুল বাংলোটা তারা দুজন মানুষ অপরিচিতের সম্মতই বসবাস করে। দুজনের বেডরুম আলাদা, দুজন দুজনের কাজ আর নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। পুরনো কথা ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায় অনেকের। এসব কথা মাকে সে বোঝাবে কেমন করে? মাকে বলবেই বা কি? এই রূপসাকে বিয়ে করে নিয়েই তো মা বাবার সঙ্গে অশান্তি চরমে উঠেছিল তার। মা বাবা দুজনে কিছুতেই মানতে চায়নি সে রূপসাকে বিয়ে করুক, কিন্তু রূপসার প্রেমে তখন ভীষণ অন্ধ ছিল। এখন বুঝতে পারে অনেক রূপসার প্রতি ঠিক প্রেম নয়, রূপসার মোহে অন্ধ ছিল। তাই মা বাবার বিপক্ষে যেতেও বিবেকে বাঁধেনি তার। নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে সাত তাড়াতাড়ি রূপসাকে বিয়ে করে স্বপ্নের ভেলায় ভেসে পাড়ি দিয়েছিল হায়দ্রাবাদে। পিছনে ফেলে গিয়েছিল তার প্রিয় কলকাতা শহরটাকে, মা বাবাকে এবং নিজের প্রথম স্ত্রী ঝুমাকে। এজন্য আজ নিজেকে সে প্রচুর ঘৃণা করে। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয়, মরমে মরে থাকে। সকাল থেকেই আজ ঝাঁঝা রোদ দিচ্ছে, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। দুপুর 12টার দিকে মায়ের হাতে তৈরি মাছের পাতলা ঝোল দিয়ে দুটো ভাত খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে অনেক। পিছনে মা, বাবা, রূপসা সবাই হতবাক হয়ে বসেছিল। তারা কেউ ভাবতেই পারেনি চড়া রোদে অনেক গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কলকাতায় এসে থেকে সে এরকমই গৃহবন্দী। দামিনী দেবী অনেক বলেছেন, চল বাবু আমার সাথে তোর মামা বাড়ি, ছোট মাসির বাড়ি থেকে ঘুরে আসবি। অনেক দিন তো যাসনি ওখানে, তোর মামা মাসি তোকেও ও রূপসাকে দেখতে চেয়েছে, যাবি বাবু? কিন্তু সে বলেছে, মা এখন প্লিজ কোথাও যেতে বলো না, যা অসহ্য গরম এখানে। যে কটা দিন ছুটি নিয়ে এখানে আছি বাড়িতেই থাকতে দাও। রূপসার সঙ্গে ও কোথাও যায়নি সে। ওই গতকাল ভীষণ দায় পড়ে রূপসার সঙ্গে শপিংয়ে বেরিয়েছিল সুখী দম্পতির অভিনয় করতে। এখন রূপসা যেমন তার বাবা মায়ের কাছে অনেকের বাধ্যবউ হওয়ার অভিনয় করছে সেই রকম। কাল সারা রাত অনেক ভেবেছি অনেক, শেষে সিদ্ধান্ত নিয়েছে একবার ঝুমার সঙ্গে দেখা করবে। আজ 7 বছর পর একবার ঝুমার মুখোমুখি দাঁড়িয়ে নিজের সব কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে। তাছাড়া ঝুমার সঙ্গে আরও বিশেষ কিছু প্রয়োজন আছে তার। ঝুমার সাথে দাঁড়িয়ে থাকা ওই গোলগাল পুতুলের মতো মেয়েটা তাকে ভীষণভাবে আকর্ষণ করছে। কি যেন একটা দমচাপা কষ্ট বুকের ভেতর থেকে উঠে আসছে তার। তাই আজ অনেক আগে থেকেই গাড়ি নিয়ে চলে এসেছে ওই স্কুলটার সামনে। একটু দূরে গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে নিজেকে যথাসম্ভব আড়াল করে দূরের সেই পান দোকানের কাছে অপেক্ষা করছে। দুপুরের চড়া রোদে দরদর করে ঘামছে, থেকে থেকে রুমাল দিয়ে ঘাম মুছছে এবং একটার পর একটা সিগারেট শেষ করে চলেছে। এতদিন এসি ঘরে থাকতে থাকতে অভ্যস্ত তার শরীর বেয়ে জলের মতো ঘামে স্রোত নামছে।
তবুও কেন সে এখানে অপেক্ষা করছে, কিসের আশায়, তা নিজেই জানে না। প্রায় 1 ঘন্টা এভাবে অপেক্ষা করার পর অনেক দেখতে পায় একটা হালকা হলুদ সুতির চুড়িদার পরে চোখে রথচশমা খুলতে খুলতে ঝুমা নামছে অটো থেকে। অটোওয়ালাকে টাকা দিয়ে ধীরে ধীরে সে এসে দাঁড়ায় সেই অশ্বত্থ গাছের তলায়। দূর থেকে অনেক লক্ষ্য করে অশ্বত্থ গাছের নিচে সিমেন্টের বেদিতে বসে ঝুমা ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খায়। তারপর একটা ম্যাগাজিন বের করে তার পাতায় চোখ রাখে। দূর থেকে নিনির মেশে ঝুমার মুখের দিকে তাকিয়ে থাকে অনেক। খুব ইচ্ছে করে ঝুমার কাছে যেতে, ঝুমার মুখের ওই সারল্য ভর্তি হাসিটা আর একবার প্রাণ ভরে দেখতে, কিন্তু সে এগোতে পারে না। যদি ঝুমা তার দিকে সেই রকম তীব্রভাবে ঘৃণার দৃষ্টিতে তাকায়, মিউচুয়াল ডিভোর্সের পেপারে সই করার আগে যেরকম তীব্র ঘৃণার দৃষ্টিতে রাগী দৃষ্টি তার দিকে ছুড়ে দিয়েছিল, তাহলে আজ আর অনেক কিছুতেই মেনে নিতে পারবে না। এমনিতেই নিজের কাছে অনেক ছোট হয়ে গেছে সে। আজকাল আয়নায় নিজের মুখ দেখতেও ঘৃণা বোধ হয় নিজের বিবেক যেন বলে, তুমি অত্যন্ত জঘন্য চরিত্রের লোক, অনেক অত্যন্ত নোংরা মানসিকতার ছেলে। একজন সরল নারীর মন নিয়ে খেলা করেছ, একটা পরিবারকে শেষ করে দিয়েছ। তুমি ঘোরতর পাপী, তুমি ক্ষমার অযোগ্য। স্কুলের গেট খোলার শব্দে অনেকের ভাবনার জাল ছিন্ন হয়। ঝুমার খোঁজে এদিক ওদিক তাকিয়ে দেখে সে তখন গেটের প্রায় সামনেই চলে এসেছে। কিছুক্ষণ পর দেখে ঝুমা সেই জ্যান্ত পুতুল পুতুল মেয়েটার হাত ধরে বাইরে বেরিয়ে এসে ফুটপাত বরাবর হাঁটছে। একটা আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনে মেয়েটার হাতে ধরিয়ে দিল। তারপর দুজনে অটো স্ট্যান্ডের দিকে হাঁটা দিল। কিছুক্ষণ পর দরদাম করে একটা অটোতে উঠে পড়ল। তাড়াতাড়ি নিজের গাড়িতে উঠে অনেক ওদের ফলো করে। প্রায় 20 মিনিট পর অটো থেকে নেমে একটা গলির মধ্যে ঢুকে পড়ে ঝুমা। বড় রাস্তার এক পাশে নিজের গাড়ি দাঁড় করিয়ে ঝুমার পিছনে পিছনে তাকে ফলো করে অনেক। এগলি সেগুলি হাঁটার পর প্রায় মিনিট 7 পরে একটা জরাজীর্ণ বাড়ির একতলার একটা ঘরে কলিং বেল টেপে ঝুমা। দরজা খুলে যায়। মেয়েকে নিয়ে দ্রুত ভিতরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়। বন্ধ দরজার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেক। বন্ধু দরজার বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবে ভেতরে গিয়ে ঝুমার সাথে দেখা করবে নাকি ফিরে যাবে। সিদ্ধান্তহীনতার দোলাচলে দুলতে থাকে। আজ এই মুহূর্তে ঝুমার মুখোমুখি হতে সংকোচ লজ্জায় জড়সড় হয়ে যাচ্ছে। সে কিন্তু ঝুমার সঙ্গে কথা না বললে ওই মিষ্টি মেয়েটার কথা জানবেই বা কিভাবে। তাই কিছুক্ষণ হ্যাঁ না ভাবতে ভাবতে ঝুমার বাড়ির দরজায় গিয়ে কলিং বেল বাজল। শ্বাস বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা কর, এখন আবার এই সময় কে এলো? ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বিরক্তি মেশানো গলায় বলে, কে আবার আসবে মাসি? ওই সেলস গার্লরা হবে হয়তো, ওরাই তো দুপুরবেলায় কলিং বেল বাজায়। তুমি শুয়ে থাকো মাসি, আমি দেখছি। দরজা খুলতে খুলতে ঝুমা বলে, আমাদের কিছু লাগবে না গো। বাকি কথা মুখে আটকে যায়। চোখে দামি ব্র্যান্ডেড সানগ্লাস পরা প্রায় 6 ফুট লম্বা হ্যান্ডসাম দীর্ঘদিনের পরিচিত মানুষটাকে দেখে পুরো পাথর হয়ে যায় সে। অনেক এখানে, তার বাড়ির সামনে। তার খোঁজ কোথায় পেল? ঠিকানা কিভাবে পেল? কিভাবে জানলো আমি এখানে থাকি? কে আমার খোঁজ দিল? প্রশ্নের সুনামি চলতে থাকে ঝুমার মনের মধ্যে। প্রায় 7 বছর পর অনেককে সে দেখছে। শেষ দেখা হয়েছিল কোর্টে মিউচুয়াল ডিভোর্সের দিনে। তারপর থেকে আর দুজনের আর দেখা হয়নি। এখন পরস্পরকে বিহ্বলভাবে দেখতে থাকে। সময় থমকে যায়। ধীরে ধীরে সানগ্লাসটা খুলে বুক পকেটে রাখে অনেক। ঝুমা তখনও নির্বোধের মতো অনেকের দিকে তাকিয়ে আছে। সেই একই রকম হ্যান্ডসাম রয়ে গেছে মানুষটা। এখন তো দেখতে আরও সুন্দর লাগছে, স্লিম লাগছে। কিরে, খেয়ে এলো ঝুমি, কথা বলছিস না কেন? ভেতর থেকে মাসির চিৎকারও ঝুমার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়। ঝুমার বিহ্বল ভাব দেখে অনেক মৃদুস্বরে বলে, কেমন আছো ঝুমা? ভেতরে আসতে বলবে না? অনেকের কণ্ঠস্বরে সে বাস্তবে ফেরে। তুমি হঠাৎ এখানে? আমাকে কি দরকার? ঠিকানা কিভাবে পেলে? বলছি সব। আগে 1 গ্লাস জল খাওয়াবে প্লিজ? বাইরে প্রচণ্ড গরম, খুব তেষ্টা পেয়েছে। অনিচ্ছা সত্ত্বেও সে নিজেকে সামলে নেয়। ভিতরে এসো।
ঝুমার পেছনে পেছনে ভেতরে ঢুকে অনিক। একটা ছোট্ট বসার জায়গা, সেখানে একটা কাঠের সরু ছোট খাট, বিছানা পাতা, পাশে একটা জড়া জীর্ণ সোফা, প্লাস্টিকের একটা ছোট টি টেবিল। একটা গভীর শ্বাস ছেড়ে সে বলে, এখানে বসো, আমি জল আনছি। অনেক সোফায় বসে চারিদিকে তাকিয়ে দেখে বসার ঘর সংলগ্ন একটা ছোট ঘুপচি ঘর। এটা মনে হয় বেডরুম। পাশের এক চিলতে রান্নার জায়গা থেকে ঝুমার চুড়িদারের একাংশের ঝলক দেখা যাচ্ছে। পুরো ঘরটার খুব শোচনীয় অবস্থা। অনেকের বুক চিরে একটা গভীর দীর্ঘশ্বাস উঠে আসে, মাথাটা ধরে যায়। মনে মনে ভাবে, এই ঝুমাটা কেন এত বোকা, এরকম একটা অস্বাস্থ্যকর ঘুপচি ঘরে মেয়ে নিয়ে বাস করছে। দিনের বেলাতে এ ঘরে সূর্যের আলো ঢোকে না। ঝুমার স্বামী কি কিছুই রোজগার করে না? তবে এত কষ্ট করে ঝুমার থাকার কোনো মানে হয় না। ডিভোর্সের সময় আমি ওকে এককালীন 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলাম। মাসে মাসে খোরপোশও দিতে রাজি ছিলাম। এসব কিছু গ্রহণ করলে আজ ওর এরকম দৈন্যদশা হতো না, এত কম্প্রোমাইজ করে জীবনে বাঁচতে হতো না। কিন্তু না, ম্যাডামের ইগো বড়। ম্যাডাম আমার কাছ থেকে কিছুই নেবেন না, এতে নাকি ওর আত্মসম্মান বিনষ্ট হবে। শেষ পর্যন্ত দুটো ডিভোর্স দিতেও রাজি হয়নি। বাধ্য হয়ে ঝুমার সব শর্ত মেনে মিউচুয়াল ডিভোর্সটা হয়। তবে ঘরটা ছোট হলেও ভেতরটা ভারী ঠান্ডা, প্রাণ জুড়িয়ে যায়। বাইরের ঝলসানো রোদে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বাড়ির ভেতরে শীতলতা স্পর্শে অনেকের শরীরটা সোফায় এলিয়ে পড়ে। চোখটা আপনা আপনি বন্ধ হয়ে যায়, কিন্তু মাথায় চিন্তার জাল জট পাকাতে আরম্ভ করে। এই মেয়েদের বোঝা সত্যি ভগবানেরও অসহ্য। রূপসার এত আছে, তবু আরও চাই, আরও চাই। কিছুতেই রূপসা চাহিদার মেটানো যায় না। এদিকে ঝুমার কিছুই নেই, তবু তার কিছু চায় না। সে কিছু দিলেও ঝুমা নেবে না, অথচ তার যা রোজগার তাতে সে প্রতি মাসে অনায়াসে ঝুমাকে 1020 টাকা খোরপোশ দিতে পারে। কিন্তু ঝুমার জেদ। দিদুন, দিদুন মনে হয় ঘুমিয়ে গেছে, দেখো মনে হয় ঘুমিয়ে গেছে। কচি গলায় চাপা স্বরে কথা শুনে চিন্তার জল ছিন্ন হয় অনেকের। চকিতে চোখ মেলে তাকায়। তার সামনে দাঁড়িয়ে গোলগাল একটা ডল পুতুল, কোমরে দুহাত দিয়ে গভীর মনোযোগ দিয়ে তাকে জরিপ করছে। দিদুন জেগেছে, জেগেছে, মা দেখে যাও জেগেছে। দু হাতে হাততালি দিয়ে লাফায় মেয়েটি। অনেক দেখে একজন বৃদ্ধা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক তখনই রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে ঝুমা। এ কি তিতলি, তুমি বাইরে এলে কেন? যাও ভেতরে যাও, ঘুমাও গিয়ে। মাসি, তুমি তিতলিকে ভেতরে নিয়ে গিয়ে ঘুম পাড়াও, আমি একটু পরে আসছি। তারপর অনেকের দিকে তাকিয়ে বলে, এই নাও শরবত, দেখো খেতে পারো কি না। আসলে আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তাই জলটা ঠান্ডা নয়, সরি। ঝুমার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে অনেক। সাধারণ লবণ, চিনি ও পাতিলেবুর শরবতকে অসম্ভব সুস্বাদু বলেই মনে হয়। তিতলি তখনও বড় বড় চোখে অনেককে দেখছে। শরবত খেয়ে মাথাটা একটু ঠান্ডা হতেই অনেকের মনে পড়ে, ইস কি ভুলটাই না সে করেছে। একদম খালি হাতে আবেগের বশবর্তী হয়ে ঝুমার বাড়ির কলিং বেল বাজিয়েছে। হাতে করে ফল, মিষ্টি বা চকোলেট কিছুই আনেনি। সে তো জানতো ঝুমার সাথে ওর মেয়েও থাকে। নিজের নির্বুদ্ধিতায় নিজেকেই চড় মারতে ইচ্ছে করে অনেকের। দুটো চকলেট থাকলে তো বাচ্চা মেয়েটিকে দিতে পারতো। কি হলো তিতলি, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাও। ঝুমার ধমকে চমকে ওঠে তিতলি। বৃদ্ধা সোমা দেবী ছুটে এসে তিতলিকে হাত ধরে টানে। চলো দিদুন, শোবে চলো, আমি তোমাকে রামায়ণের গল্প শোনাবো। দিদুনের হাত ধরে তিতলি ভেতরে চলে যায়। তিতলির প্রতি ঝুমার অপ্রত্যাশিত রূঢ় ব্যবহার চমকে ওঠা অনেক। মনে মনে নিজেকে গোছাবার চেষ্টা করে। কি ব্যাপার মিস্টার অনিক বসু, হঠাৎ আমার কাছে কি মনে করে? কোনো প্রয়োজন ছিল? সরাসরি ঝুমার চোখে চোখ রাখে অনেক। তিতলি কে ঝুমা? তিতলির কি পরিচয়? হঠাৎ তিতলির পরিচয় জানতে আপনার এত আগ্রহ কেন মিস্টার বসু? তবুও যদি জানতে চান তো বলি, তিতলি আমার মেয়ে, আমার হৃদয়ের টুকরো। এক শ্বাসে অনেক জিজ্ঞাসা করে, আর তিতলির বাবা? তার নাম কি? তুমি কি আবার বিয়ে করেছো? তোমার স্বামী কোথায়? এবার হেসে ফেলে ঝুমা।
মিস্টার বসু, সবাই আপনার মতো নয় বা আপনার উচ্চবিত্ত সোসাইটির সদস্যদের মতো নয়। আপনাদের সমাজে আপনারা পোশাক পরিবর্তনের মতো সঙ্গী পরিবর্তন করেন। কথায় কথায় আপনাদের ডিভোর্স, পরকীয়া এসব লেগেই থাকে। এগুলো অবশ্য আপনাদের স্ট্যাটাসের প্রতীক। তবে আমাদের মধ্যবিত্ত সমাজে এসব এত তাড়াতাড়ি হয় না। আমরা এত তাড়াতাড়ি সঙ্গী পরিবর্তনে অভ্যস্ত হতে পারি না। ঝুমার কথায় মুখটা নামিয়ে নেয় অনিক। এভাবে আমাকে আপনি আজ্ঞে করে কেন কথা বলছো ঝুমা? এখন না হয় আমাদের মধ্যে অনেক দূরত্ব চলে এসেছে, কিন্তু একদিন তো আমরা স্বামী স্ত্রী ছিলাম। একসঙ্গে আমরা 2 বছর কাটিয়েছি। আমাকে প্লিজ মিস্টার বসু আর আপনি বলো না। সরি মিস্টার বসু, আমি অতীত নিয়ে বাঁচি না, আমাকে বর্তমান নিয়ে চলতে হয়। বর্তমানে আমাকে কঠিন জীবন সংগ্রাম করতে হয়। আমার এই বর্তমান জীবনে আপনি একজন অপরিচিত ব্যক্তি। এখন বলুন, হঠাৎ এতদিন বাদে আপনি আমার কাছে কেন এলেন? কোনো প্রয়োজন ছিল কি? আমি তিতলির পরিচয় জানতে চাই ঝুমা। পরিষ্কারভাবে বললে তিতলির বাবাকে সেটা জানতে চাই। এটা বলতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? অনেকের প্রশ্নে মনে মনে বিপর্যস্ত হয়েছে ঝুমা। অনেক যে কোনোদিন তাকে সেই প্রশ্ন করতে পারে এটা সে স্বপ্নেও ভাবেনি। তাই অনেকের সঙ্গে ডিভোর্সের পর ছোট্ট তিতলিকে নিয়ে সে নিজেকে গোছাবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে হঠাৎ অনেকের আগমন কিসের ইঙ্গিত সে বুঝতে পারে না।